মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এরকম অবস্থায়ও একটা উত্তপ্ত আলোচনা হচ্ছে এবং সেটি একদম আইনমন্ত্রী থেকে তথ্যমন্ত্রী, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থেকে আন্দালিব রহমান পার্থ। ধন সম্পত্তি যেভাবে ম্যাসাকার হয়েছে, কত লোক বীরঙ্গনা হয়েছে, এটা কিন্তু তার সাথে অন্য কোন এই ভূখণ্ডের কোন আন্দোলনের তুলনা হয় না। পরে তিনি বলছেন মুক্তিযুদ্ধ যদি প্রশান্ত মহাসাগর হয় এটা হচ্ছে ডোবা, মুক্তিযুদ্ধ যদি হিমালয় হয় এই গণ অভ্যুত্থান বা 5ই আগস্টের যে ঘটনা প্রবাহ সেটি হচ্ছে পিলার, হিমালয়ের সাথে পিলার। তো এখন কি আসলে আমার প্রশ্নটা এটা, হিমালয়ের চেয়ে কি পিলার উঁচু হয়ে গেছে? আপনি বলেন গণতন্ত্রের পথযাত্রা যদি শুরু করতে চান, সেখানে তো গোপন রাজনীতি চলে না। গোপন মানে আন্ডারগ্রাউন্ড, হুম। গোপন মানে তো ধরেন আনসারুল্লাহ বাংলা টিম, গোপন মানে হচ্ছে হরকাতুল জেহাদ। বিএনপির ভিতরে কমপক্ষে 20 ভাগ গুপ্ত জামাত আছে, হুম। আওয়ামী লীগের ভিতরে ছিল। আপনি দেখেন ডাকসুতে সাদেক কায়েম পোস্টধারী ছাত্রলীগের নেতা ছিল। গুপ্ত যদি একটা কৌশল হয়, এই কৌশলটা কি অপরাধ? মানে কিভাবে, কেন অপরাধ? না, তাহলে আনসারুল্লাহ বাংলা টিমকে রাজনীতি করতে দেন, হরকাতুল জেহাদকে আজ রাজনীতি করতে দেন। আমাদের তাদের অপরাধ নাঠাল কি দল, তারা শুধু গুপ্ত নাকি তারা আসলে এক্সট্রিমিস্ট? তাদের অপরাধ তো তারা না এক্সট্রিমিস্ট। জঙ্গি, যে গুপ্ত সে তো জঙ্গিগিরি করতে পারে, সে ভিন্ন কায়দায় করে। আপনি বলছেন আওয়ামী লীগে অনেকেই গুপ্ত ছিল, আপনি অনেকে নামও বলছেন কারণ তারা এখন প্রকাশ্যে এসেছে, সাদিক কায়েমদের কথা বলছেন বা আরো যাদের। বিএনপিতে কারা আছে সেটি আপনি আগেও আমার সাথেও বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানেও বলছেন, তাদের চেহারা কেন উন্মোচন করছেন না? গুপ্ত আমরা চাই যে যার যার দল সে গুপ্ত বের করুক, যেটা চিহ্নিত গুপ্ত। এখন গুপ্তদেরকে চেনা যায়। প্রকাশ্যেই তো তারা তাদের সাথে ছিল এবং এই প্রশ্নটার সাথে সাথে জুড়ে দেই যে ধরেন যখন ছিল মানে একসাথে ছিল বিএনপি জামাত জোট করেছে, বিএনপি জামাত ভাই ভাই ছিল সেই সময়ে মানে নাকি এটা আসলে বিএনপির কাছে একটা কার্ড, গুপ্ত কার্ড, মুক্তিযোদ্ধা না, কার্ড? প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার নিয়ে তুমুল উত্তেজনা চলছে সংসদে। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জুলাইকে 71-এর সঙ্গে তুলনার চরম সমালোচনা করে বলছেন, 71 প্রশান্ত মহাসাগর হলে জুলাই ডোবা, 71 হিমালয় হলে জুলাই পিলার। ফলে সেই পুরনো প্রশ্নই আসছে ঘুরে ফিরে। 71-এর অপরাধী দল দুর্দণ্ড প্রতাপে রাজনীতি করছে, কিন্তু জুলাইয়ের অপরাধী দলকে পাকাপোক্তভাবে আইন করে নিষিদ্ধ করেছে এই সংসদ। তাহলে কি হিমালয়ের চেয়ে পিলারই বড়? এদিকে আবার সংসদে 71-72 করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু মাত্র 2 মাস আগে ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তি, যেটিকে দেশ বিরোধী ও গোলামি চুক্তি বলছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে বিশ্লেষকরা, সেটি কিভাবে সংসদের সরকারি ও বিরোধী উভয় দলেরই বিস্তৃতিতে চলে গেল? কোন হিসেবে, কার ইশারায় এই চুক্তি নিয়ে চুপ সংসদ? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়ে যুক্ত হয়েছেন আমার অনুষ্ঠানে। আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। শুরু করব, সংসদ বেশ একটা উত্তেজনাময় অবস্থা সংসদে বিরাজ করছে। সংসদে দেখা যাচ্ছে খুব মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছে, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা, রাজাকার, 71-এর ভূমিকা ইত্যাদি খুব আলোচনায় আসছে। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এরকম অবস্থায়ও একটা উত্তপ্ত আলোচনা হচ্ছে এবং সেটি একদম আইনমন্ত্রী থেকে তথ্যমন্ত্রী, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থেকে আন্দালিব রহমান পার্থ, অনেকেই আসলে মানে খুব সরব মুক্তিযুদ্ধ বিষয়ক। মানে এখন এসে আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে এখন এসে এই বিষয়ে এত উত্তাপ ছড়াচ্ছে কেন সংসদে? এত ঐক্য, বিএনপি জামাত ভাই ভাই এরকম ডায়লগ আমরা শুনে এসেছি, এখন এসে এত উত্তপ্ত কেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। দেখেন, মুক্তিযুদ্ধ এবং 52 সালের ভাষা আন্দোলন, এই দুটো কিন্তু মুছে ফেলা যাবে না। যারা এটাকে মেনে নিয়ে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশকে মেনে নিয়ে যারা রাজনীতি করতে চায়, তারাই রাজনীতি করতে পারবে। সুতরাং মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছে এবং মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার যেটা, মুক্তিযুদ্ধের সময় বৈষম্য বিরোধী, যে পাকিস্তানে আমরা বলতাম 22 পরিবার সব লুট করে নিয়ে যাচ্ছে, আমরা গণতন্ত্র, আইনের শাসন, ডাইরেক্ট ভোট, তখন তো এসছে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের পরে আজকে যে ভোট হয়, সেই ভোটের সিস্টেম আছে। সুতরাং আমাদের প্রত্যাশা পূরণ হয় না। 90-এর আন্দোলনে ছিলাম, মুক্তিযুদ্ধে ছিলাম। সুতরাং যারা মুক্তিযুদ্ধকে মানে না,
তাদেরকে রাজনীতিতে এখন তার সাথে যুক্ত হয়েছে গুপ্ত আপনার রাজনীতি। আপনি বলেন গণতন্ত্রের পথযাত্রা যদি শুরু করতে চান, সেখানে তো গোপন রাজনীতি চলে না। গোপন মানে আন্ডারগ্রাউন্ড, হুম। গোপন মানে তো ধরেন আনসারুল্লাহ বাংলা টিম, গোপন মানে হচ্ছে হরকাতুল জেহাদ, গোপন মানেই হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় আমরা আসামের অনুপ চেটিয়াকে দিয়ে আমরা কিন্তু জেএমবির লোকজনকে ভারত থেকে ফিরে এনেছি। সুতরাং আমার কথা হচ্ছে গুপ্ত রাজনীতি যারা করবে তারা তো গণতন্ত্রের রাজনীতিকে ফিট করে না। সুতরাং এই যে যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে তাদের যে পরিণতি হওয়া দরকার, গুপ্ত রাজনীতি যারা করবে তাদের তো একই পরিণতি, একই আইনে দণ্ড হওয়া উচিত। সুতরাং আমি এই জন্য বলবো, সংসদে যেহেতু আলোচনা উঠছে, তখন প্রধান বিরোধী দলের প্রধান বলেছিল যে আমি শহীদ পরিবারের সন্তান। তখন আমি দেখেছি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছে যে ৭১-এর স্বাধীনতা বিরোধিতা করে তারা যে অপরাধ করেছে, গণহত্যা সহযোগিতা করেছে, ঠিক মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে আরেকটি অপরাধ করলো। সুতরাং তারা কিন্তু কখনো মুক্তিযুদ্ধকে মেনে নিচ্ছে না। মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ, হুম। মুক্তিযুদ্ধকে মানতে হবে। জি, আপনি বাংলাদেশে ফজলুর ধরেন রহমানের প্রসঙ্গ বলছিলেন। ফজলুর রহমান আরো বলছেন যে মুক্তিযুদ্ধর সাথে এই ২৪ বা ৫ই আগস্ট এগুলোকে মেলানোর কোনো সুযোগ নেই। এটার তীব্র সমালোচনা করে তিনি বলছেন মুক্তিযুদ্ধ যদি প্রশান্ত মহাসাগর হয় এটা হচ্ছে ডোবা, মুক্তিযুদ্ধ যদি হিমালয় হয় এই গণ অভ্যুত্থান বা ৫ই আগস্টের যে ঘটনা প্রবাহ সেটি হচ্ছে পিলার, হিমালয়ের সাথে পিলার। তো এখন কি আসলে আমার প্রশ্নটা এটা, হিমালয়ের চেয়ে কি পিলার উঁচু হয়ে গেছে? কারণ মানে মুক্তিযুদ্ধে যারা অপরাধী হিসেবে বলছে, সংসদ উত্তপ্ত হচ্ছে যাদেরকে নিয়ে, তারা ঠিকই রাজনীতি করছে, তারা সংসদে আছে বেশ দুর্দণ্ড প্রতাপের সাথে, কিন্তু যারা এই ৫ই আগস্টে যারা অপরাধী, মানে জুলাইয়ের অপরাধীরা রাজনীতি ছাড়া, দেশ ছাড়া তাদের রাজনীতি করতে পারবে না, আইনও পাশ হয়ে গেল। কিন্তু সেই হিমালয়ের সমান যাদের অপরাধ বলে তিনিই বলছেন, তারা আবার খুব ভালোভাবেই আছেন, রাজনীতি করছেন। মানে হিমালয়ের চেয়ে পিলার বড় না, হলো কিনা? না, আমি তারা ভালোভাবেই আছেন এটা কিন্তু আমি মনে করছি না। তবে ৭১ যার বাবা দেখে নাই, সে নিজে দেখে নাই, তার বাবা দেখে নাই, যার দাদা দেখেন, গণহত্যা যে হারে হয়েছে এবং মা বোনের সম্ভ্রম যত নষ্ট হয়েছে, ধন সম্পত্তি যেভাবে ম্যাসাকার হয়েছে, কত লোক বীরঙ্গনা হয়েছে, এটা কিন্তু তার সাথে অন্য কোনো এই ভূখণ্ডের কোনো আন্দোলনের তুলনা হয় না। তারা ওই ৭১-এর সাথে যারা তুলনা করবে, তারা আমি মনে করি তাদের অবশ্যই এখন বিচার হওয়া উচিত। কারণ গণহত্যার কোনো এটা মাপ চাইলে হবে না, গণহত্যার বিচার হতে হবে। এবং তারা কিন্তু আবার গুপ্ত রাজনীতি করে। দেখেন, গুপ্ত রাজনীতি আমি বরাবরই বলি বিএনপির ভিতরে কমপক্ষে ২০ ভাগ গুপ্ত জামাত আছে, হুম। আওয়ামী লীগের ভিতরেও ছিল। আপনি দেখেন ডাকসুতে সাদেক কায়েম পথধারী ছাত্রলীগের নেতা ছিল, তার মিছিল মিটিং এখন দেখতে পাই। তাই সে নিরপেক্ষভাবে নির্বাচন করলো। এখন সে পলিটিক্যালি দাঁড়ায় গেছে, সে এখন নানান রকম ফটোকার্ড বানায়, নানান রকম নেতাদের সমালোচনা করে, প্রধানমন্ত্রীর সমালোচনা করে, তার ছেলে, তার মেয়ে, তার মেয়ে, তার স্ত্রীকে সমালোচনা করে। সুতরাং এরা তো আগে ছিল কোথায়? তারা এখন যখন গুপ্ত থেকে বেরিয়ে আসছে, তাদের গ্রেপ্তার করা উচিত। এবং তাদেরকে, যেহেতু আন্ডারগ্রাউন্ড পার্টি করলে যা হয়, হ্যাঁ, জঙ্গিদের যা হয় তাদের তাই হওয়া উচিত, আমি তো মনে করি না, তাই। কিন্তু গুপ্ত সুতরাং রাজনীতি, গুপ্ত যদি একটা কৌশল হয়, আমি আপনার সাথে মানে যদি তর্কের খাতিরেই তর্ক করি, গুপ্ত যদি একটা কৌশল হয়, এই কৌশলটা কি অপরাধ? মানে কিভাবে, কেন অপরাধ? না, গুপ্তর যদি কৌশল হয়, কৌশল মানে কিন্তু কৌশল একটা পজিটিভ শব্দ। তাহলে আনসারুল্লাহ বাংলা টিমকে রাজনীতি করতে দেন, হরকাতুল জেহাদকে আজ রাজনীতি করতে দেন, আমাদের তাদের অপরাধ নাথান কি বম। তারা শুধু গুপ্ত, নাকি তারা আসলে এক্সট্রিমিস্ট? তাদের অপরাধ তো তারা না, এক্সট্রিমিস্ট। জঙ্গি, তারা জঙ্গি। হুম। জঙ্গি যে গুপ্ত, সে তো জঙ্গিগিরি করতে পারে, সে ভিন্ন কায়দা করে, সেও তো আন্ডারগ্রাউন্ডে আছে। জঙ্গিও আন্ডারগ্রাউন্ডে আছে, গুপ্ত আন্ডারগ্রাউন্ডে আছে। আপনার নাথান বম হিল ট্যাক্সে একটা অংশের স্বাধীনতা চায়, আপনি তাকে রাজনীতি করার সুযোগ দিবেন? দেন না তো, সে তো মিজোরামে পালিয়ে আছে ভারতে। তো সুতরাং এই জন্য আমি বলছি যে গণতন্ত্র যদি চাই,
আইনের শাসন চাই, সুশাসন চাই, তাহলে গুপ্ত রাজনীতির সুযোগ তাদের আর নাই। গুপ্ত রাজনীতি যারা করবে, তাহলে জঙ্গিদের যে পরিণতি হওয়া উচিত, ঠিক গুপ্ত রাজনীতি যারা করবে, যে যখন ধরা পড়বে তখন তারই সেই পরিণতি হওয়া উচিত। যেহেতু তাদের ফ্রি স্টাইল রাজনীতি করতে দেওয়া হচ্ছে, এই জন্যে আমি বলবো যে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু উত্থান ঘটতে মানে যাচ্ছে। তারা তো আসলে ধরা সুতরাং পড়ছে আমি না, গুপ্ত রাজনীতি থেকে তো আসলে তারা ধরা পড়ছে না, তারা নিজেরাই প্রকাশ্যে এসে বলছে আমরা এটা ছিলাম, এটা করেছি। মানে কেউ তো আসলে ধরা পড়ে যাচ্ছে না। আপনি বলছেন আওয়ামী লীগে অনেকেই গুপ্ত ছিল, আপনি অনেকে নামও বলছেন, কারণ তারা এখন প্রকাশ্যে এসেছে, সাদিক কায়েমদের কথা বলছেন, বা আরও যাদের নাম আমরা খুব দেখি, তাদের আগের স্ট্যাটাস বা ফেসবুকে তাদের কর্মকাণ্ড, মিছিলে, স্লোগানে তাদেরকে যেভাবে দেখা যায়, এখন তাদের অন্য চেহারা দেখি, ফলে আপনি ওটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বিএনপিতে কারা আছে সেটি আপনি আগেও আমার সাথেও বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানেও বলছেন, তাদের চেহারা কেন উন্মোচন করছেন না? না, তাদের চেহারা উন্মোচন এখনই করছি না। এই কারণে আমি আশা করি যে, আমি বরাবরই বলি বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, সেখানে নিখাত জাতীয়তাবাদী একটা দল হওয়া উচিত। সেখানে কোনো গুপ্ত বা অনুপ্রবেশকারী থাকুক, এটা আমি চাই না। যদি তারা শেষ পর্যন্ত এটাকে ক্লিন আউট, ওয়াশ আউট না করে, অন্তত পক্ষে পরিচিত যারা, যাদেরকে চিনি, আমি জানি বড় বড় নেতাদের ছত্রছায়ায় তারা আছে, আমি তাদেরকে চিনি। সুতরাং আমি এক সময় তাদের নাম বলবো, এখন বলছি না কিন্তু বলবো। এই এক কিন্তু সময়টা কবে জামাত আসবে? মানে আগেও ওই যে আমি একদিন দেখছিলাম সাংবাদিক মাসুদ কামাল, তিনি একটা এপিসোড করেছেন, কোয়াদিমো এপিসোড আর কি, তার নাম দিয়েছেন যে এখন বলবো না, পরে বলবো, এরকম অনেকেই আসলে অনেক কিছু বলেন নাই। আপনার আসলে সেই সময়টা কবে আসবে? আপনি কতদিনের মধ্যে আশা করছেন যে তারা একটা ব্যবস্থা নেবে, আর না নিলে আপনি বলে দেবেন? না, দেখেন, সরকারের বয়স মাত্র 2 মাস পার দিল। এখন ধরেন নানা রকম ক্রাইসিস, ইউনূস সরকার বহু ধরেন 24 লাখ কোটি টাকা লোন ফেলে গেছে, জ্বালানি ক্রাইসিস, এবং আপনার দেখেন বাজার মূল্য নিত্যপণ্য ঊর্ধ্বগতি। তারপরে ধরেন মানুষ কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হন্তদরিদ্র হয়ে গেছে। এখন এই মুহূর্তে একটু সময় আমরা দিতে চাই। আমরা তো ডাইরেক্ট পলিটিক্যাল পার্টির কোনো পথধারী লোক না। হুম। সুতরাং আমরা ব্যক্তিকে আমরা আক্রমণ করতে চাই না। আমরা করব, অবশ্যই করব। সরকার যদি এগুলোকে স্পষ্ট। ক্লিন না করে, অবশ্যই করব। মানে স্পষ্ট একটু সময় দিতে চান, ওই সময় পর্যন্ত গুপ্তরা গুপ্ত থাকুক, তারপরে আপনারা হয়তো প্রকাশ করবেন সেই না, গুপ্ত থাকুক না। গুপ্ত আমরা চাই যে যার যার দল সে গুপ্ত বের করুক, যেটা চিহ্নিত গুপ্ত। এখন গুপ্তদেরকে চেনা যায়। হ্যাঁ, তাকে যদি রাজনৈতিক দলের নেতারা তাদেরকে চাকরি দিয়েছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, এবং তারা স্বীকারও করে, অথচ বের করে না। সুতরাং তারা, আমরা আশা করি যে তারা ক্রাইসিস যেমন মিট করতেছে, তেমনি গুপ্তদেরকেও বের করুক রাজনৈতিক দল। এটা আমাদের আকাঙ্ক্ষা। যদি মনে করে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দরকার নাই, প্রত্যাশা পূরণ করার দরকার নাই, বিএনপি কিন্তু জনাবে বিএনপির মতো মেয়াদি চলবো, গোপনে থাকলে আমরা বলবো। মানে এই প্রশ্নটা যদি করি যে গোপনে থাকলে সমস্যা কি? প্রকাশ্যেই তো তারা তাদের সাথে ছিল, এবং এই প্রশ্নটার সাথে সাথে জুড়ে দেই যে ধরেন যখন ছিল মানে একসাথে ছিল, বিএনপি জামাত জোট করেছে, বিএনপি জামাত ভাই ভাই ছিল, সেই সময়ে মানে নাকি এটা আসলে বিএনপির কাছে একটা কার্ড, গুপ্ত কার্ড, মুক্তিযোদ্ধা না, কার্ড, যখন আসলে দরকার হয় জোটে তখন তারা ব্যবহার মানে ভুলে যায় তাদের অতীত বা ব্যাকগ্রাউন্ড যা যাচ্ছে ভুলে যায়, আবার যখন প্রতিপক্ষ তখন আবার সেই ট্যাগটা দিয়ে দেয়, রাজাকার ট্যাগ। এটা একটা কার্ড হিসাবে ভালো কার্ড কিনা বিএনপির জন্য? না, ভালো কাজ সবার জন্য, আওয়ামী লীগের জন্যও ছিল। আওয়ামী লীগ বরাবরই আপনার দেখেন জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী বলে কার্ড খেলেছে, এটি রাজনীতির জঙ্গি প্রধান কার্ড, ছিল। হ্যাঁ। ঠিক, হ্যাঁ, জঙ্গি কার্ড এবং স্বাধীনতা বিরোধী। আর বিএনপি দাবি করেছে যে আমাদের এটা ভোটে রক্ষা, কিন্তু দীর্ঘদিন জামাত ছিল, যার ফলে জামাতের ভিতরে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। আমি এই জন্য বলি 20%। ভোটের আগেও বলে, ভোটের পর বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে জামাত এত ভোট পেলো কোত্থেকে। আমি বলি যে বিএনপির 20% ভোট পাইছে। হ্যাঁ, এই জন্য পেয়েছে। তা আমরা পরিষ্কার ব্যাপার, আমার পরিষ্কার বক্তব্য, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে। মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয়স্থল দরকার পড়বে। ধরেন যখন ফজলুর রহমানের বাসায় মব সন্ত্রাস হলো, তখন কিন্তু আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? কাউরে কোনো না কোনো দল তো আশ্রয় থাকতে হবে। জাতীয়তাবাদী দল, মধ্যপন্থা দল, সেই দলের কেন আশ্রয় পাবে না? হ্যাঁ, তো এখন তার এখানে
মব সন্ত্রাস হয়, তার তার সরকার কেন ব্যবস্থা নেয় না? আমি বলেছি, কারণ ওই দিন যেটা কালের কণ্ঠের একটা অনলাইনে সে বক্তব্য দিয়েছিল, আমি তার সাথে ছিলাম, ওই শোতে আমিই ছিলাম। হ্যাঁ, এবং তারপরে তার ভাষায় মব হুম। সন্ত্রাস, তাকে তো এখন অশ্লীল ভাষায় বলা হয়, ফৌজি পাগলা বলা হয় না, বলা হয় তো। এইভাবে একটা মুক্তিযোদ্ধাকে হিউমিলেট করা হয়, তার সমালোচনা করেন, সমালোচনা করেন, তার ব্যক্তি সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু সে তো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধার কথা বলবে না। একাত্তরে মুক্তিযোদ্ধা, ধরেন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকবো আমরা তো ভাবি নাই, কিন্তু বেঁচে আছি, এখনো বেঁচে আছি। এখনো মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশে হুম। যেটা হয়, যে পরিবার থেকে, যে যে পরিবারে জন্মগ্রহণ করে, তার মুরব্বী যে থাকে, তার বাবা মার আদর্শ নিয়ে সন্তানরা গড়ে ওঠে। এখন আমি বলবো মুক্তিযোদ্ধারা যে আদর্শ লালন করে, এখনো বাংলাদেশ তারা অনেক বেশি সংখ্যাধিক্য। আপনি দেখেন জামাত ইসলাম যখন জাতীয় ইলেকশন হয়, তখন অনেক সুর উঠে গেছিল, জামাত ইসলাম গোপনে গোপনে জিতেও যেতে পারে, হুম। কারণ তাদের হাতে আপনার জান্নাতের টিকিট, তাদের হাতে টাকা, রাস্তাঘাটে 1,000 টাকার নোট বিতরণ করে, ওপেন ওপেন, তো জান্নাতের টিকিটও দেয়। তো আমাদের দেশে ধরেন 30% লোক অক্ষরজ্ঞানী নেই, গ্রামে যারা আছে, নারীরা আছে, তাদের যখন সন্তানদের হাত ছোঁয়া, মাথা ছোঁয়া প্রতিজ্ঞা করায়, তারা কি করবে? মিসগাইড হয়ে ভোট দিছে, এই জন্য কিছু ভোট পেয়েছে। কিন্তু আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নাই। আপনি দেখেন তখন যখন জামাত মনে করা হয়েছে যে ক্ষমতায় চলে আসতে পারে, তখন কিন্তু আপনি দেখেন প্রায় সব, জামাত ছাড়া প্রায় সব জায়গা থেকে বিএনপিকে ভোট দিয়ে পাশ করানো হয়েছে। বিএনপির সব ভোট পজিটিভ আমি কিন্তু মনে করি না। বিএনপিকে রিয়েলাইজ করা উচিত যে তারা যে রাত পাস করেছে, এটা শুধুমাত্র বিএনপির ভোট নয়। এখানে বিএনপি জামাতের হাত থেকে বাঁচার জন্য অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, এবং অনেক জায়গায় আপনি দেখেন ফরিদপুর বেল্টে কিন্তু বিএনপির প্রার্থী পাশ করে গেছে। এই শামা অমায়ক, কৃষক নেতা বাবুল, এরা কিন্তু ওখানে জিতে গেছে। এতে বোঝাই গেছে যে আওয়ামী লীগের লোকরা, বিশেষ করে মাইনরিটি হিন্দু ভোট, এগুলো কিন্তু গড়ে যদি বলেন টোটাল, অনেক সেন্টারে ব্যতিক্রম ঘটেছে, এটা ঠিক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং এবারে হিন্দুদের ভোট যেটা তাহলে এই যে আওয়ামী আওয়ামী লীগ লীগের পাইতো। ভোট একটা পেলো, মানে বিএনপি পেলো, যেই রকম একটা সমীকরণেই হোক না কেন, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি মানে এত ভালো একটা ফলাফল করলো, 2/3 মেজরিটি আসলো, যে যার মধ্যে আওয়ামী লীগের ভোটও আছে বলে আপনি স্পষ্ট করছেন। তাহলে এসেই আবার আওয়ামী লীগের রাজনীতিটাকে, নিষিদ্ধটাকে পাকাপোক্ত করে দিল। এটি কি মানে এটা আসলে কেমন হলো? দেখেন, এটার একটা আমার ব্যাখ্যা আছে, নিজস্ব ব্যাখ্যা। ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন পাশ করেছে, এটা ইউনূস ইউনূস সরকার অধ্যাদেশ জারি করেছে, ইউনূস এটা পাশ করেছে। এটার দুটো হতে পারে। এখন আপনি দেখেন যে আপনি বলেছেন হয়তো বিএনপির ভিতরে বচসা হচ্ছে, তর্ক হচ্ছে, এটা মানলাম, হুম। কিন্তু তারা তো সংসদও বয়কট করছে, কিন্তু বাইরে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে মিছিল করছে। ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, এই আইন যে তাদের উপরে প্রয়োগ হবে না, এটা নিশ্চয়তা কি বলেন? আবার আওয়ামী লীগ 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর পরে ফিরে আসবে, তারপরে বিএনপি যে নিষিদ্ধ হবে না, এটা নিশ্চয়তা কি? ঠিক এই সুতরাং কথাই এটা একটা বলেছিলেন ওপেন গয়েশ্বরচন্দ্র এন্ডেড রায়। আইন। ঠিক এই কথা আপনি যেটা হ্যাঁ, বলছেন, আপনি যেটা বলছেন যে এই জিনিসটা এটা, যে তাদের উপরই অ্যাপ্লাই হবে না, এটা নিশ্চয় থাকে, এই কথাটাই বলেছিলেন গয়েশ্বরচন্দ্র রায় যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, না, এই জন্য আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল, যেটা বিএনপি আগেও বলেছে, যে একটা গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল আর একটি দলের কে নিষিদ্ধ চাইতে পারে না। যেমন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ আছে, কিন্তু 5ই আগস্টের পরে মোশতাক যখন ক্ষমতায় নিল, তখন জেলখানা ভরে গেল, তার 80% স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু গ্রেপ্তার হয়, এবং আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের আইনে আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হয়। এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টটা এমনই যে ডিটেনশন, এটা কোর্টও সেই মামলা হিয়ারিং করে দিবে না, যতদিন সরকার এসে সন্দেহ করলে যাকে গ্রেপ্তার করবে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, সে আর জেলখানা থেকে বেরোতে পারবে না, আটক থেকে বেরোতে পারবে না। সুতরাং এই আইন কার উপরে প্রয়োগ হবে, কখন কিভাবে প্রয়োগ হবে বলা মুশকিল। এটা একটা ওপেন এন্ডেড আইন,
এই বলা তো আইনকে আমি মোটামুটি বলি সহজ, কালো আইন। যারা যারা বিরোধী মানে গুড বুকে থাকবে না তাদের উপর অ্যাপ্লাই হবে, ব্যাপারটা এরকমই তো নাকি? হ্যাঁ, ব্যাপার তো তাই হবে, ব্যাপার তাই হবে। কারণ আমি তো দেখেছি যে আওয়ামী লীগের কিছু বাইরে যারা নেতারা আছে তারা তো বিএনপি সম্পর্কে বলছে, এটা আওয়ামী লীগের লোকরা পছন্দ করে নাই, কিন্তু বিএনপির যারা নেতা যারা বাইরে আছে, হুম। ধরেন টাকা পয়সা, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারা তো এখন নাই, তারা তো এখন নেতৃত্ব দিচ্ছে না। এখন সাধারণ যে আওয়ামী লীগের সমর্থক তারা দেশে আছে, তারা অর্গানাইজ হতে পারছে না। তো আমি এই জন্য বলছিলাম যে ধরেন শিরীন শারমিন স্পিকার, তিনি তো সেনানিবাসে আটক ছিলেন, তিনি যেদিন গ্রেপ্তার হলেন সেদিনই কিন্তু আমি বলেছি, তিনি জামিন পাওয়ার আগে জেলখানা যাওয়ার আগেই বলেছি সম্ভবত যে ক্লিন ইমেজের লোক দিয়ে যে আওয়ামী লীগ অর্গানাইজ হতে পারে, আমার মনে হয় শিরীন শারমিন তার একজন হতে পারে। কারণ তার বাবা, তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্ট সব মিলে সে একজন নির্দোষ ব্যক্তি। তার বিরুদ্ধে খুনের মামলা দিল, ঠিকই তাকে কোর্ট জেলখানায় পাঠালো এবং পরের দিন জেল হয়ে গেল, জামিনে বেরিয়ে আছে, এখন সে বাইরে আছে, সে মুক্ত, সে মুক্ত। তো এখন সে যদি, কিন্তু সমস্যা একটাই, যে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা দেশে ফেরে তাহলে কিন্তু অভ্যুত্থানের সকল শক্তি এক হয়ে যাবে, তার দ্বারা সম্ভব না, তাকে বিকল্প চিন্তা করতে হবে। আবার তার সমর্থন ছাড়া, তার এজাজত ছাড়া যদি কোনো নেতা যদি ক্লিনি বেরোতে হয়, তার দ্বারা কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হবে না। আবার এও ঠিক, সরকারের পক্ষ থেকে মোটামুটি ভাবে আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন আপনার শেখ হাসিনা এসে প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, তখন কিন্তু জিয়া রহমান কিন্তু খুব একটা ডিস্টার্ব করে নাই, অর্থাৎ জোহরা তাজউদ্দিন থেকে ডিস্টার্ব করে নাই, আওয়ামী লীগ আস্তে আস্তে অর্গানাইজ হয়েছে। যদি এখন যদি এরকম পরিস্থিতি হয় এবং সেখানে যদি শেখ হাসিনার সমর্থন থাকে, আমার ধারণা একটু দুর্বল নেতৃত্ব হলেও আওয়ামী লীগ সংগঠিত হবে, কারণ সব সমর্থক বাংলাদেশে আছে এবং তারা আওয়ামী লীগ হয়েই আছে, এবং আওয়ামী লীগের কিন্তু সমর্থক তো আপনি কম না। আওয়ামী লীগের কথা বলছেন যে মানে শিরীন শারমিন চৌধুরী, কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে যেই কথা বোঝা যায় বা শোনা যায়, তারা যারা কথা বলেন, আমার অনুষ্ঠানে কথা বলেন, তারা বলেন যে মানে আমাদের দেশে যে পরিবার ভিত্তিক রাজনীতির কালচার, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা, তারপরে তার পরিবার থেকে কেউ, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া, তারপর তারেক রহমান, তারপরে জাইমা রহমানের মানে লাইনও দেখা যাচ্ছে যে ঠিক তারপরে জাইমা রহমান। ফলে এই পরিবার প্রথার বাইরে আসলে গেলে রাজনীতিটা তাদের মধ্যেও ঠিক চলবে না, আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেন। তো হুট করে এখন শিরীন শারমিন চৌধুরীকে তারা মেনে নেবে দলের, আপনার তাই মনে হয়? না, না, আমার মনে হয় যে শেখ হাসিনা যদি মনে করে, শেখ হাসিনা, আমি শুনেছি, এটা আমার কাছে প্রমাণ নেই, ভারতের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা নয়, বিকল্প শেখ হাসিনার পরিবারের লোকও নয়, বাইরের থেকে আওয়ামী লীগকে অর্গানাইজ করা, পরেরটা পরে দেখেন। কিন্তু শেখ হাসিনা এটাতে রাজি হচ্ছেন না, তিনি তার পরিবারের কোন সদস্য দিয়েই আওয়ামী লীগ করতে বলতে চান, কিন্তু এই মুহূর্তে কোন পরিবারের লোক দিলেও এখন ফিজিবিলিটি সেই অবস্থায় নাই আওয়ামী লীগ অর্গানাইজ হওয়া। কিন্তু ক্লিন ইমেজের যদি থার্ড কাউকে, পরিবারের বাইরে থার্ড কাউকে দিয়ে করা হয় এবং শেখ হাসিনার যদি সেখানে সমর্থন থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হতে পারে এই যে আমার ধারণা। ফিজিবিলিটি নাই আপনি বলছেন, এটা নাই কেন? মানে এখানে যারা অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলো আছে বা সরকার, তারা দেবে না করতে, এরকম নাকি? আপনার কি মনে হয় জনগণ নেবে না এই কারণে? না, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, জনগণ যেটা চায় সেটাই তো ঘটে। রাজনৈতিক দল, সরি, রাজনৈতিক দল যেটা চায় সেটা, ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির বিরুদ্ধে জামায়াত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করলো, তখন কি বাংলাদেশের 18 কোটি লোক ছিল? তখন তো 12 কোটি লোক ছিল। 12 কোটি লোক ছিল আন্দোলনে, ছিল না তো? শুধু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস এবং অ্যাক্টিভিস্ট এবং জামাতের সমর্থক অ্যাক্টিভিস্ট ছিল, তাতেই কিন্তু উল্টে গেল, কারণ দেশ আন্দোলনটা অসহনীয় করে ফেলা হলো, সরকার চালানো সম্ভব ছিল না। তখন ওই যে ট্র্যাপ নির্বাচন দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, সেটা ঠিক। কিন্তু এখন যদি ধরেন শেখ হাসিনা বা সজীবদের জয় বা পুতুলকে দেওয়া হয়, কথার কথা, যে একই পরিবারের দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা সাস্টেনেবল হবে না। কারণ আপনার সজীব ভুইয়ার একটা কথা আপনি স্মরণ করে দেখেন, যে তা সে বলছিল যে ডিপ স্টেট আমাদের ফাংশন করেছে, তারা বলেছে 29 সাল পর্যন্ত ডিপ স্টেট আমাদেরকে ক্ষমতায় থাকার পরিকল্পনা দিয়েছিল,
সুতরাং এখনো যে ডিপ স্টেট কাজ কাজ করছে না এমন তো নিশ্চয়তা নাই। আপনি আমাদের দেশের রাজনীতি, আপনি আমেরিকায় আছেন, হুম। এখনো আমি বলবো রাজনীতিতে, এখনো আমি বলবো যে আমি লিখেছিও যে ইলেকশনের আগে এবং পরে এখন ডিপ স্টেট এখনো সক্রিয় আছে, সক্রিয় আছে, এখনো এক এক করে বেরোচ্ছে। এই যেমন ডিপ বদিউল স্টেট আলম কি এই মজুমদার। ডিপ স্টেট কি আওয়ামী বিরোধী ডিপ স্টেট? না, এই মুহূর্তে ফিজিবিলিটি ডিপ স্টেট এখন যেটা চায়, আগে -2 থিওরি ছিল, তো -2 থিওরি এখন -4 হয়ে যাবে, প্রয়োজন -5 হবে। অর্থাৎ সোজা কথা, দুই পরিবারের বাইরে চলে যাওয়ার একটা ডিপ স্টেটের একটা পরিকল্পনা আছে বলে আমার অনুমান। সুতরাং দুই সেই পরিবার থাকলে ডিপ পরিকল্পনার স্টেটের ফাঁদে আমরা, সমস্যাটা কি হচ্ছে? না সমস্যা কিন্তু হচ্ছে না, আমাদের দেশে পরিবারতন্ত্র থাকে, তবে সব দেশে, গণতান্ত্রিক দেশে পরিবার কিন্তু সবসময় আছে। যে আপনার ধরেন ছোট, আপনার আমেরিকাতেও ছিল, হুম। ছেলে ছেলে বাবা ছিল, হ্যাঁ, তো সেটা ছিল। এটা কিন্তু আমাদের দেশে একেবারে ম্যাথমেটিক্যালি হুম। পরিবার থেকে হয়, যে পরিবারের বাইরে হয় যাবে না। হুম। যেমন আওয়ামী লীগ যখন আপনার ভেঙে গেল, কয়েক টুকরা হয়ে গেল, তখন ডক্টর কামাল হোসেন তারা খবর দিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসলো। শেখ হাসিনার তো কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, কিন্তু সে বঙ্গবন্ধুর কন্যা, তাকে প্রেসিডেন্ট বানায় দিল, আওয়ামী লীগ ঠিকই অর্গানাইজ হলো। তাকে একটু নিরাপদ জায়গা দেওয়া হলো, স্পেস দেওয়া হলো, ঠিকই আওয়ামী লীগ অর্গানাইজ হলো। এটা হলো আমাদের দেশের কালচার। অর্থাৎ যেহেতু রাজনৈতিক দলের ভিতরে ডেমোক্রেটিক চর্চা নাই, কোনো দলেই নেই, ছোট বড় কোনো দলেই নাই, সুতরাং এই জন্যই ফ্যামিলি, আপনার ফ্যামিলির নেতৃত্বটা, যেটা বলে ডাইনেস্টিটা আমাদের দেশে খুবই গ্রহণযোগ্য হয়। তারপরে আমি বলবো যে এখন আমাদের দেশের রাজনীতিটা শুধুমাত্র রাজনীতিবিদ বা দেশের জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার উপরে নির্ভর করে না, এখানে পরাশক্তিগুলো কাজ করে। আপনি দেখেন বাংলাদেশকে নিয়ে এখন খুব টানা হেঁচড়া হচ্ছে বলে আমার অনুমান। ধরেন এশিয়া প্যাসিফিক রিজনে, সেখানে আমেরিকারই একটা সার্ভে আছে যে 85% লোক ইন্দো প্যাসিফিক রিজনে বাস করে, এবং অর্থ সম্পদও এখানে প্রায় 60%। সুতরাং আগামী দিনে ভর কেন্দ্র, অর্থনৈতিক ভর কেন্দ্র হবে ইন্দো প্যাসিফিক রিজন। সুতরাং এই রিজনে কার দখলে থাকবে, এটা কিন্তু পরিকল্পনা চীনেরও আছে, আমেরিকারও আছে, সেই সাথে আপনার জাপানও আছে, স্কোয়াড করছে না, জাপানও আছে, আবার দূর থেকে রাশিয়ারও কিন্তু আছে, আমার সবাই প্রশ্নটা আছে। কিন্তু ওইখানে ছিল যে সেই ধরেন পরিকল্পনা ছিল যে আমাদের এই ভূ রাজনৈতিক একটা পরিকল্পনা আমাদের দেশকে নিয়ে, বা যদি বলি এখানে ডিপ স্টেটের ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের সাথে পরিবার থেকে নেতা হওয়ার যে জায়গাটা, ধরুন তারেক রহমান বা তারপরে জাইমা রহমান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে যদি সজীব অজের জয় ধরে নিই, মানে এতে তাদের সমস্যা কি? ডিপ স্টেটের অসুবিধা কি হয়? না, অসুবিধা নাই। বাংলাদেশ থেকে এখন ধরেন 80টা সেনা ঘাঁটি আছে আমেরিকার সারা বিশ্বে, কিন্তু এই দক্ষিণ এশিয়ায় কোনো ঘাঁটি নাই। এখন ধরেন কোনো কারণে, আপনি জানেন তো যে আমাদের এখানে একটা চুক্তি হয়ে গেছে, আমি লিখেছি, চুক্তি ছাপাও হয়েছে, অলরেডি চুক্তির বেসিসে আপনার স্টল হচ্ছে। অলরেডি 14টা বোয়িং কিন্তু আমেরিকা থেকে চুক্তি আবার হয়ে গেছে, 14টা বোয়িং আনছে। কিন্তু এর আগে বাংলাদেশ চাইছিল ফ্রান্স থেকে আপনার এয়ারবাস বিমান নেবে। আনবে, বোয়িং আনবে, কিন্তু এয়ারবাস যে চুক্তিটা করা হয়েছে, যে ওটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে না, ফ্রান্স থেকে নেওয়া যাবে না। আবার অস্ত্র কেনা যাবে না চীন থেকে, হ্যাঁ, অস্ত্র কিনতে হবে আমেরিকার থেকে, এবং অস্ত্র কেনা বাড়াতে হবে, সমরাস্ত্র কেনা বাড়াতে হবে। দুই, যে গার্মেন্ট যত এক্সপোর্ট, আমাদের 80% এক্সপোর্ট, এক্সপোর্ট তারা বলছে যে এক্সপোর্ট ইন্ডিয়াতে আমেরিকাতে করা যাবে, তবে তুলা এবং সুতা এগুলো আমাদের এখান থেকে নিতে হবে, এই আমেরিকা থেকে নিতে হবে। কিন্তু আমরা তো সুতা নেই, আমরা আনি চীন থেকে, আনি দক্ষিণ আমেরিকা থেকে, আনি কাছাকাছি দেশ থেকে, আনি, খরচ কম, তা আমাদের তো হবে না। তারপরে ধরেন মেধাস্বত্ব, আপনি দেখেন মেধাস্বত্ব আইন দিয়ে আমাদের দেশের সকল আপনার যত ফার্মা আছে এটা চলে। ওষুধই, তাকে এখন বলা হচ্ছে যে তারা মেধাস্বত্ব প্রয়োগ করবে, অর্থাৎ তাদের মেধাস্বত্ব ব্যবহার করলে, হ্যাঁ, যেটা আপনি জানেন যে জেনারিক নেম, জেনারিক ওষুধের জেনারিক নেম ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, কোনো কোনো ওষুধ কোম্পানি ব্যবহার করতে পারবে না।
তাহলে তো ওষুধ অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, সে ওষুধ তো কিনবে না। জেনারিক নেম ব্যবহার না করলে তো ওষুধ বিক্রি কমে যাবে, দামও বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে। তার জেনারিক নামের কারণে তাদেরকে তো ট্যাক্স দিতে হবে। সুতরাং এরকম অনেক চুক্তিতে হয়েছে, যে চুক্তিতে আমি তার নাম দিছি, ওই হেডিংটাই ছাপা হয়েছে যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাণিজ্য চুক্তি ফাঁদে বাংলাদেশ, আমি বলেছি। যতগুলো চুক্তি যা হয়েছে, এটা বাংলাদেশকে একদম অনুগত জি, করার জনাব এম এ আজিজ, প্রচেষ্টা। আপনার এই এ- অবস্থানটা স্পষ্ট। আপনার সেই লেখা বলি বা আপনার এখনকার বক্তব্য বলি, আপনার অবস্থানটা স্পষ্ট। আপনার মতোই বলছেন আরো অনেক বিশ্লেষক, তারাও বলছেন যে অনেক দেখাচ্ছেন যে কোথায় কোথায় আসলে চুক্তিটা আমাদের জন্য ক্ষতিকর বা আমেরিকার জন্য একপেশেভাবে লাভজনক। বিশ্লেষকরা, আপনারা বলছেন, বিশ্লেষক যারা আছেন, অর্থনীতিবিদরা সবাই বলছেন। কিন্তু দেখুন, সংসদে এটা নিয়ে কথা হচ্ছে না। রুমিন ফারহানা সেদিন একটু বলতে শুরু করলেন, ওনাকে আসলে ওটা হয়তো বিধির বাইরে ছিল বলে সেদিনের জন্য ওটা আলোচনাটা হয় নাই। মানে সংসদে কেউ, না সরকারি দল না বিরোধী দল, কেউ আলোচনা করছে না। ডক্টর ইউনূস আমি নির্বাচনের 3 দিন আগে করে গেল, সবাই তখনও চুপ, এখনও চুপ। কেন এটা? না, ওটা ওটা আমি লিখে দিচ্ছি যে এই সংসদে সরকারি দল এবং বিরোধী দল কেউ এই চুক্তি নিয়ে কেউ কোনো কথা বলবে না, এটাও আমি লিখে দিচ্ছি। কিন্তু এর চাইতে যেটুকু জানি সেটুকু এখনো আমি অনিয়ারে বলতে পারবো না, তাহলে আমি গায়েব হয়ে যেতে পারি। সুতরাং আমি বলবো না কোথায় চুক্তি স্বাক্ষর হয়েছে, কে কে উপস্থিত ছিল, সে খবর আমার কাছে আছে। এখন কে সুতরাং আপনাকে এই গায়েব চুক্তি করবে? মানে আগে না হয় শেখ হাসিনা বলে গুমের একটা কালচার ছিল, এখন আপনাকে কে গায়েব করবে? যে কেউ গায়েব করতে পারে, সরকারের তো একই ক্যারেক্টার, গায়েব করতে পারে। অথবা আমি এমন বিরাট বাদল হব যে আমি সমাজে টিকে থাকাই মুশকিল হবে। আপনার মতো আমেরিকা চলে যাওয়ার তো পয়সা নেই, আমি কি করব বলেন? হ্যাঁ, আমার তো উপায় নেই। সুতরাং আমি এখনো ছাড় দিচ্ছি, আমি বলবো, সবই বলবো। আপনার এখানেই বলেছেন যে কোথায় কোন চুক্তি স্বাক্ষর হয়েছে, গভীর রাতে সেখানে কে কে উপস্থিত ছিল। আমি এইটাই বলি যে ইনুজ সাহেবও সেখানে উপস্থিত ছিল, শুধু এইটুকু বললাম। ইনুজ সাহেব উপস্থিত ছিল এবং 5 স্টার একটা হোটেলে স্বাক্ষর হয়েছে এবং গভীর রাতে সেটা স্বাক্ষর হয়েছে। হ্যাঁ, সুতরাং এখন কেউ কথা বলার এবং স্কোপ নাই। এবং ডক্টর খলিল কারণ যেটি বলেছেন সেটাই কি ঠিক, যে প্রধান মানে প্রধান দুই দলের প্রধান নেতাদের সাথে কথা বলেই আলোচনা করেই চুক্তি সই হয়েছে? কারণ কেন দেখেন জিজ্ঞাসা সেখানে, করছি, কথাটা ঠিক কেন এটা আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ হচ্ছে যে জামাতের আমির ফেসবুকে পরবর্তীতে লিখছেন যে না, তাদের সাথে নাকি কোনোই আলোচনা হয় না। মানে কেউ একজন মিথ্যা বলছেন। যদি তাদের দুজনের কথা ধরি, তাহলে একজন কেউ মিথ্যা বলছেন। না, এটা তো মিথ্যা বলছে। তিনি যদি এটা সত্যই হয়, যে ওটা যদি সত্যি হয় সংসদে উত্থাপন করেন না কেন? উনি তো বিরোধী দল, ওনার তো কোনো ইয়ে নাই, উনি বলেন না কেন যে এই যে গোলামী চুক্তি করা হলো, গোপন চুক্তি করা হলো, আনডিসক্লোজ চুক্তি করা হলো, আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত, বাণিজ্যিক চুক্তির নামে এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। কই উত্থাপন করলো না তো, সরকারি দলও করলো না, বিরোধী দলও করলো না। সুতরাং এখানে তো ডাল মে কুচ কালা হয়। আপনি বলেন, এটা বুঝে নেন যে আমার মনে হয় যে ওই জায়গায় তারা জানে, সবাই জানে। এবং এটা যেটা বলেছে যে গোপন চুক্তি নয়, যেটা আপনার ফরেন মিনিস্টার বলেছে, এটাও সত্য না। কারণ গোপনে চুক্তি গোপনে হয় নাই। আমি এইটুকু বলছি যে গোপনে চুক্তি হয় নাই, শুধু ইউনুস একা চুক্তি করে নাই। এবং এই ফরেন মিনিস্টার তিনি উপস্থিত ছিলেন, তিনিও জানেন। এবং তিনি যেটা বলছেন সব ওপেন করে দেওয়া হয়েছে, এটাও ঠিক করেনি। আমি সেটাও লিখে দিছি, সেটাও ঠিক ওপেন বলে তো না। না এখন হলো, বা নির্বাচনের পরে এসে ওপেন হলো আমরা জানি, কিন্তু যখন চুক্তিটা হচ্ছিল তখন তো এনডিএর অধীনে অনেক কিছু আমরা জানতে পারছিলাম না। মানে তখন তো আসলে গোপনই ছিল, তাই না? না না, গোপন ছিল, কিন্তু পরে আপনার হোয়াইট হাউস থেকে ওখানে আপনার গণমাধ্যমের আপনার ওয়েবসাইটে দিয়ে গেছে, হুম। ওই ওয়েবসাইট থেকে আমি পেয়েছি। হ্যাঁ। সেখানে পুরা চুক্তিটা আমার কাছে আছে, পুরাটাই আছে। সুতরাং এখন আমি লিখলে আমাকে ধরার উপায় নাই, চুক্তির যা আছে সব লিখে দিছি। তো এখন আমেরিকা তো বাংলাদেশের মতো না যে চুক্তি করবেন, গোলামি চুক্তি করবেন, এটা চুপ হয়ে থাকবে, কেউ দেখাতে পারবে না। কিন্তু ওখানে তো অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা কিছু হলেও আছে। ওখান থেকে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, ওয়েবসাইট থেকে বাংলাদেশে এসে গেছে। পত্রিকায় একটা ছোট পত্রিকাও ছাপা হয়েছে, পুরা চুক্তিতে ছাপা হয়েছে। কিন্তু ওটা চুক্তিটা যদি আপনি আলাদা, আমি সেলিয়েন্ট ফিচার যেটা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তুলে ধরছি, সেকেন্ড ট্র্যাক দিতে গেলে 1 পৃষ্ঠা লাগবে। তো 1 পৃষ্ঠা জায়গা দিয়ে করতে পার বলেন?
আর তাহলে ধরেন অ্যাটলিস্ট ওইভাবে এত পড়েও মানে আমাদের সংসদে দেখছি আমরা আসলে যেই বাহাস হচ্ছে কে মুক্তিযোদ্ধা কে রাজাকার কার কি ভূমিকা ছিল, যেটার আসলে কথা হিসাবে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার ইফেক্ট কি, মানে এটা বলে কি হচ্ছে সেই প্রশ্নটা যেমন আসছে। অন্যদিকে এই যেগুলোতে কাজ হবার জায়গা, যে এই যে চুক্তি হয়ে যাচ্ছে, 60 দিনের মধ্যে বাতিল করার ক্লজ ছিল, 60 দিন চলে গেছে, এখনও কিছু আছে কিনা জানি না, সেই বিষয়ে কোনো আলোচনা না, একদম বেমালুম হচ্ছে না, মানে সবাই যেন এটা ভুলেই গেছে এই বিষয়ে কথা বলার কথা। রুমিন ফারহানা বললেও তাকে চুপ করিয়ে দেওয়া হলো, বিধি বহির্ভূত হিসাবে কথা বলতে পারলেন না। মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে মাথা ঘামানো হচ্ছে না। আমি দেখছিলাম টিআইবির একটা আমি টিআইবিকে রেফার করে বিভিন্ন পত্রিকা লেখে যে প্রতি মিনিটে সংসদে খরচ হয় 2,72,364 টাকা, মানে ব্যয়, পরিচালন ব্যয়। এত টাকা খরচ করে অকাজের কথা হচ্ছে কি সংসদে? আপনি যদি এখন আমি সংসদে কথা বলতাম, আমাকেও আপনি চুপ করে দিতেন, আপনি স্পিকার হলেন। এখন আমাকে চুপ করতে পারতেন, আমাকে খোঁচাচ্ছেন কথা বার করার জন্য, কিন্তু আমি ইনডাইরেক্টলি সব বলে দিচ্ছি তো। হুম। কারণ এই চুক্তি বাতিল হচ্ছে না, চুক্তি অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে, বাতিল হচ্ছে না। আমরা এ দেশে নতুন করে যদি আন্দোলন সংগ্রাম না হয়, তাহলে এই চুক্তি বাতিল হবে না, এবং আমরা পুরোপুরি আমেরিকার বলয়ে ঝুঁকে পড়েছি। এখন এখন আমরা চীনের পক্ষে যাব না আমেরিকার পক্ষে থাকবো, এই প্রশ্নটা আসে গেছে। মাঝামাঝি থাকার যে আগে যে আমাদের পররাষ্ট্রনীতি ছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, এই চুক্তির ফলে সেই জায়গা আর নাই। হ্যাঁ, আমেরিকাও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিচ্ছে, সেখানেও বাংলাদেশকে চায়। আমেরিকা তো আমাদেরকে চাই, কারণ তার তো এই দক্ষিণ এশিয়াতে কোন স্ট্র্যাটেজিক জায়গা নাই। তারও হয়তো অনেক জায়গায় আপনি দেখেন, তার 80টা দেশে বললাম তো সেনা ঘাঁটি আছে, দক্ষিণ এশিয়ার ভিতরে নাই। সেখানে যদি ধরেন আমাদের যদি আহ আপনার সমুদ্র বেল্টে কোথাও ঘাঁটি করতে পারে, সমস্যা কি? সমস্যা কি? আবার এছাড়া আরো অনেক প্ল্যান আছে। ধরেন আমি জানি, আমি আজ থেকে 15 বছর আগে এই চিটাগাং হিল ট্র্যাক থেকে শেরপুর পর্যন্ত পাহাড় দিয়ে হেঁটেছি, এবং 6টা রিপোর্ট করেছি আমি। তখন আমি দেখেছি যে আমাদের হিল ট্যাক্সে বাঙালি ছেটেলার ছাড়া আর বাকি যারা আছে তার 98% খ্রিস্টান হয়ে গেছে। এবং ওই অঞ্চলটি ফাইনালি একটা প্ল্যান আছে যে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়া, এই পরিকল্পনাও কিন্তু আছে। এখন আমরা ওটার তো ভিতরে ঠিক এই ঢুকতে কথা যাচ্ছি বলেই তো কিনা জানি শেখ না। হাসিনা, মানে তিনি বললেন যে এইসব কথা বলেই তিনি বিরাগ ভাজন হলেন এবং এই কারণে ক্ষমতা থাকতে, তাহলে তো শেখ হাসিনা যে স্ট্যান্ড নিয়েছিলেন সেটাই তো টিকে যায়। না, সেটা শেখ হাসিনা অনেক কথাই ঠিক করেছে, কিন্তু চুরি ধরেও তো বেসামাল করেছে। তার তো হিসেব বিকাশ নাই। সে গুড ম্যানেজার ছিল, এটা ঠিক, কিন্তু চুরিও তো করেছে। কারণ এই যে মেট্রো রেল করেছে, ফ্লাইওভার করেছে, চুরিও করেছে। একটা বালিশ তুলতে অ্যাটমিক, রূপপুর অ্যাটমিক এনার্জি কমিশন এখন অপারেশনে যাবে, 3 মাস পরে ওখান থেকে বুদ্ধিট পাবো। কিন্তু আমরা তো কাহিনী শুনেছি, একটা হারিকেন আপনার 12 তলায় তুলতে কয়েক হাজার কোটি টাকা লেগেছে, একটা বালিশ তুলতে কয়েক হাজার কোটি টাকা লেগেছে। এটা তো ঘটেছে, তো ঘটেছে। সুতরাং এখন ওখানে বলা হয় যে ওখানে কয়েক কয়েক মিলিয়ন ডলার ওখান থেকে লুটপাট হয়েছে। সুতরাং এটা তো ফিজিবিলিটি স্টাডি এখন কতটুকু বিদ্যুৎ দিবে, ধরেন 3 মাস পরে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, এটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে। 300 মেগাওয়াটে তো আমাদের পূরণ হবে না, আমাদের মানে আপনি ডিমান্ড যেটা পূরণ বলছেন হবে না। চুরি দুর্নীতি, নিশ্চয়ই সেগুলোর কথা এখন তাদেরকে জিজ্ঞেস করে তারাও বলে যে হ্যাঁ অনেক কিছু হয়েছে, কিন্তু হয়তো যেই লেভেলে হয়েছে সেই লেভেলে তারা স্বীকার করে না, কিন্তু এটা হয়েছে। কিন্তু ধরেন ওই যে যেই কথাগুলো আপনি বলছিলেন যে খ্রিস্টান রাষ্ট্র করবার একটা মানে উদ্যোগ আছে, বা ঘাঁটি করা, বা চুক্তি, গোলামি চুক্তি, মানে এগুলোর বিরোধিতা তো তিনি শক্তভাবে করতেন বলে তিনি দাবি করতেন, এবং তার কারণেই তাকে বিরাগভাজন হতে হয়েছে বলে তিনি পরেও দাবি করেছেন। হতে পারে, কিন্তু তিনি তো প্রায় 30টার মতো সমঝোতা সমঝোতা এবং চুক্তি করেছে, সব তো ভারতের অনুকূলে করেছে। ভারতের অনুকূলে আমি লেখা দিয়েছি যে ট্রানজিটের নামে করিডোর দিছে, আমি লেখা লিখেছি, বাংলাদেশের কোন পত্রিকা ছাপে না। আপনি বলেন বাংলাদেশটা কোন জায়গায় আছে? বাংলাদেশ তো রাজনীতিটা কোন দিকে টিল করলো তার উপরে কথা বলে, কোন পত্রিকা ছাপতেছে না। নিউজ দিছি আমি, কয়েক জায়গা দিলাম, ছাপে না। বললাম যে ভাই পয়সা দিয়েন না, তাও ছাপে না। বলেন তাহলে বিরাট বাজানো হবে, ভারত বিরাট বাজানো হবে, সুতরাং কেউ ছাপে না পত্রিকা। তো এই হলো অবস্থা। সুতরাং
আপনি আমেরিকার মতো করে ভাবলে তো বাংলাদেশে চলবে মানে না। ধরেন আপনার জন্য বাংলাদেশ বিষয়টা বাংলাদেশ। ওরকমই আছে। আগেও আপনার লেখা যখন আপনি বিরাগভাজন হওয়ার মতো কিছু বলতেন ছাপা হতো না, আর এখন বললে গায়েব হয়ে যাবার মতো একটা ভয় পাচ্ছেন। কিন্তু মানে যে কারণে শেখ হাসিনার সমালোচনা, মানে আমরা আমরা সবাই খুব শক্তভাবে যে ভারতের আপনি যেটি বলছেন যে অনেক চুক্তি করেছে, সমঝোতা করেছে, অনেক গোলামি চুক্তি, যেটি আসলে জানছিলাম যে প্রকাশ করে দেবে ইউনূস সরকার, সেটা তো প্রকাশ হলোই না, আবার নতুন করে এনডিএ এবং এই চুক্তি হলো। তাহলে সেই একই দোষে যদি দুষ্ট হয়, তাহলে ওই সরকারকে গালি, মানে এই গ্রাউন্ডে গালি দেবার কি ভ্যালিডিটি আছে বা স্ট্যান্ড আছে? না, আছে। আমি ট্রানজিটের নামে করিডোর দিয়েছি, করিডোর তো ভয়াবহ জিনিস, এটাকে ট্রানজিট নাম চালাইছে, এটা আমি লিখেছি। আমি বলেছি ট্রানজিটের নামে কেন এটা করিডোর, আমি তার ব্যাখ্যা দিয়েছি। করিডোর কাকে বলে, ট্রানজিট কাকে বলে আমি বলেছি। কারণ হচ্ছে যে তারা আপনার কলকাতা থেকে আপনার ট্রেন যাবে, এই ট্রেন যাবে, যা 7 সিস্টারে গিয়ে আবার আমাদের ওই রুট দিয়ে ফেরত যাবে, এটাকে বলা হয় করিডোর। কারণ করিডোরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা করিডোর। আমরা ওই যে তিন তিন বিঘা করিডোর পাই না, ওরকম করিডোর। ওখানে ভারতের জায়গা আমাদেরকে নির্দিষ্ট সময় করে দেয়, যায় আসে যায় আসে। তো এই করিডোর দিছে তো, সে এটা তো, আমি তো মনে করব যে এটা তো চুক্তি, গোলামী চুক্তি চেয়েও ভয়াবহ, খারাপ, খারাপ চুক্তি। একটা যে এলাকার এক জায়গার করিডোর দিল। এখন ধরেন 7 সিস্টারে সবসময় তো অনেকে স্বাধীনতা চায়, অনেকে আন্দোলন করে। এখন ধরেন ওই ট্রেন দিয়ে অস্ত্র শস্ত্র বয়ে নিয়ে চলে গেল, আপনি কি করবেন? আপনি চেক করারও অধিকার নেই। মানে আমার প্রশ্নটা করিডোর তো, এখানে যে শেখ হাসিনা দেশবিরোধী গোলামি চুক্তি করে গেছেন, তার জন্য তার একটা পরিণতিও বহন করতে হয়েছে, তার অনেক সমালোচনা আছে। এখনও যদি, মানে সেটি ভারতের স্বার্থে, এখনও যদি আমেরিকার স্বার্থে গোলামি চুক্তি হয় এবং সেই বিষয়ে যদি চুপও থাকে সরকার এবং বিরোধী দল সবাই চুপও থাকে এবং ইউনূস সরকার করে টোরে চলে গেলেন, মানে পার্থক্যটা কি হলো? গোলাম তো গোলামই রয়ে গেল। পার্কে ধরেন 55 বছর দেশ স্বাধীন হয়েছে, অনেক সূচকে এগিয়েছে, রাজনৈতিক সূচকে তো আমরা পিছিয়েছি। আমাদের দেশে গণতন্ত্রের লেশ আছে, বিচার বিভাগের স্বাধীনতার লেশমাত্র আছে, আইনের শাসন আছে, কিছুই আমরা অর্জন করতে পারিনি। তা আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ছিল। আগে এমএনএ তৈরি করতো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা ভোট দিয়ে, আমরা এক ব্যক্তি এক ভোট আন্দোলন করে রাজি করেছি। হ্যাঁ, তখন আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছে, এক ব্যক্তি এক ভোট, অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি যাকে বলে, সেটা আমরা এনেছি। ভোট হয়েছে, পূর্ব পাকিস্তান মেজরিটি পেয়েছে। এখন আপনি বলেন যে ভোটটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আর ভোট ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ মেজর ভোট ক্রাইসিসটা হয়ে গেল শেখ হাসিনার শেষের 3 4, এটা তো ভোটই হলো না। এই ভোট না হওয়ার কারণে, ভোটটা যদি হতো, যে যেতে জিততো, ভোটটা যদি হতো, তাহলে কিন্তু দেশে এই ক্রাইসিসটা তৈরি হতো না। এখন তো রাজনৈতিক, আমি বলবো যে ইলেকশন হয়েছে ঠিকই, একটা রাজনৈতিক শূন্যতা কিন্তু বিরাজ করছে। সুতরাং এই শূন্যতা, রাজনৈতিক শূন্যতা কিন্তু শূন্য থাকে না, একবার 111 এসে পূরণ করছে, আবার কি ঘটে যায় এটা বলা মুশকিল। তবে আমি এটাই বলবো যে আমরা গণতন্ত্রের যাত্রায় যেতে চাই। এখন যে মানে সরকার স্পষ্ট আপনি দুই একটা বছরের মধ্যে রাজনৈতিক আছে। শূন্যতা দেখছেন। আমি আবার একটু যেই বিষয় নিয়ে শুরু করেছিলাম সেটি থেকে একটু আসি, যে মুক্তিযুদ্ধ। আপনি বলছেন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কথা বলবেন না, ফজলুর রহমানের প্রসঙ্গটা বলছিলেন। কিন্তু আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে বলছিলেন যে, আমি জানি না আসলে তাচ্ছিল্যই লাগলো কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে সেটাও আপনি একটু বলবেন, যে ৭১-৭২ করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাচ্ছে। আমরা পড়ে আছি ৭১ নিয়ে, ৭১-৭২ করতে করতে স্মৃতি বিস্মৃতি, মানে ৭১-৭২ করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাওয়ার মতো অবস্থা কি চলে আসছে? মানে এত বেশি সময় হয়ে গেছে। না, যিনি যিনি ৭১ স্মৃতিতে থাকে না, তার রাজনীতি করা উচিত। বিশেষ করে জামাতের বাইরে যে দলেরই হোক, তার রাজনীতি করা উচিত না। তিনি তার আমি বলবো বিভ্রাট ঘটে গেছে, তিনি রাজনীতির থেকে সরে পড়া উচিত। বিএনপির তো থাকাই উচিত, পরিষ্কার। আওয়ামী লীগের না, বিএনপির না, অন্য কোনো দলের। ৭১-কে যে ভুলে যায়, সে তো দেশ দেশ চায় না। সে দেশের, সে তো রাজাকার, সে রাজাকার, সে মুক্তিযোদ্ধা না, সে দেশপ্রেমিক না। যে ৭১ ভুলে যায়, যে বড় নেতা, যে ৭১ ভুলে যায়, যিনি ৭১ দেখেছে, যার বাপ দেখেছে বা দাদা দেখেছে, তারপরেও যদি ৭১ যে ভুলে যায়, সে এই দেশপ্রেমিক না, তার রাজনীতি করা উচিত না। সহজ কথা, সে জি, যেই হোক, যে দলেরই হোক। জি।
স্পষ্ট। তিনি আরেকটা কথা বলছেন, মানে সংসদের বিষয়গুলো একটু তুলে নিয়ে কথা বলতে চাই। তিনি ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে আনছেন, যেটি জামাত আসলে বলেছিল আগেই, যে প্রতিশ্রুতি ছিল তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এখন তিনি বলছেন জামাত ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, এটি দায়িত্ববোধ বাড়ে এক, এতে এটির একটা বলছেন, এবং দ্বিতীয় হচ্ছে মন্ত্রী একটা ভাব হয়, উজিরে খামোখা বলে তিনি আখ্যায়িত করছেন। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। না, ওনার ভাষায় আমি বলবো না। তবে ছায়া মন্ত্রী পরিষদ যদি করে বিরোধী দল, তারা করতে পারে আলাদা, কিন্তু তাদের এই ছায়ামন্ত্রী পরিষদ করার একটা উদ্দেশ্য হলো প্রত্যেকটা মিনিস্ট্রিতে যাবে, ফাইল খুলে দেখতে চাইবে। সেটা হয় পার্লামেন্টের ডেমোক্রেসি। আপনার যা জানতে ইচ্ছে করে পার্লামেন্টে নোটিশ করেন, পার্লামেন্টে জবাব দিবে, গণতান্ত্রিক মন্ত্রীরা জবাব দিবে। আপনি নোটিশ করলে তো জবাব পাচ্ছেন। আপনি ফাইল ধরে টানা হাসরা করবেন না। বলেন, একবার ফরেন মিনিস্ট্রিতে উপদেষ্টা চাইছিল প্রথম, যে উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদায়, হ্যাঁ, তখন এটা নাকচ করে দেওয়া হয়েছে। বলেন আপনি অপোজিশন থেকে কেন প্রতিমন্ত্রীর মর্যাদায় দেওয়া হবে ফরেন মিনিস্ট্রিতে? ফরেন মিনিস্ট্রিতে যাকে ফাইল টানাটানি করবে। এখন ধরেন মিনিস্টার একটা সাইন করলো, একটা ফাইল সাইন করতেছে, ওনাকে দিতে হবে নাকি? ওদের ছায়ামন্ত্রী মন্ত্রী পরিষদের যে টার্গেটটা তো অসৎ, টার্গেটটা সঠিক না। কারণ আমার মতো বক্তব্য হচ্ছে যে গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, গণতান্ত্রিক পলিটিক্সে যদি বিশ্বাস করেন, পার্লামেন্ট আছে, আপনি পার্লামেন্টে নোটিশ করেন, আপনি যে কোনো কিছু নোটিশ করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আবার যদি তাও না পান, তথ্য কমিশন আছে, তথ্য কমিশনে চিঠি দেন, তথ্য কমিশন আপনাকে সাপ্লাই দিবে, সমস্যা নাই। আপনার ছায়ামন্ত্রী পরিষদ করে মিনিস্ট্রিতে ঢুকতে দেবেন যাবেন কেন? তাহলে সরকার চালাবে কে? সরকার থেকে দুই পার্টি চালাবে, অপোজিশন এবং সরকার দুইজন মিলে সরকার চালাবে। সরকারি দল সরকার চালাবে। তাদের যদি কোনো কোনো কিছু জানার দরকার থাকে, তারা সংসদে বিধিবিধান আছে, নোটিশ করবে, প্রশ্ন উত্তর দিবে, উত্তর পাবে তারা। জি। আর মানে ছায়ামন্ত্রী সভা সম্পর্কে আপনি বলছেন, আপনি এটার একটা কড়া সমালোচনা করছেন, মানে একটু সংসদের কথাতে একটু জামাতের প্রসঙ্গও আসি। সেদিন ব্যারিস্টার পার্থ খুব সমালোচনা করলেন বিষয়টায়, যে জামাতের আমির তিনি সংসদে মিষ্টি মিষ্টি কথা বলেন, ঐক্যের কথা বলেন, কিন্তু সংসদের বাইরে তার নেতারা যেভাবে, মানে তার জোটের নেতারা যেভাবে কথা বলেন, মানে এমনকি দেখলাম যে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গারও বলেছেন ওই জোটভুক্ত একজন নেতা। এরকমটা হচ্ছে। আবার এখন দেখছি তারা সমাবেশ, মহাসমাবেশ করবার প্রস্তুতি নিচ্ছে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে, 11 দলীয় ঐক্য। এটি আসলে তিনি, মানে এটি আসলে জামাতের এই রাজনীতিকে কিভাবে দেখেন? সংসদে ঐক্য বা আমির এটা ঐক্যের কথা বলছেন, আমির মিষ্টি কথা বলছেন, আর অন্যরা বলছেন তিতা কথা বা ঝাঁঝালো কথা। আমির বলছেন না, ঠোঁটে মধু লাগানোর আপনি কথা, সুন্দরবনের মধু লাগানোর কথা, আর ওদিকে মরিচের ঝাঁঝালো মরিচ ভুলে মধু লাগানোর কথা, ওদিকে কুলাঙ্গার বলছেন তার নেতারা। এটিকে আপনি কিভাবে দেখেন? না, না, এটার ব্যাখ্যা হচ্ছে কুলাঙ্গার শব্দের অর্থ জানেন না। যার কথা বলছেন তার বাবার যদি মুক্তি জিয়াউর রহমান না দিত, তার জন্ম হইতো কিনা সন্দেহ আছে। সে কুলাঙ্গারে বলতেছেন। কুলাঙ্গার অর্থ সে বোঝে না। কুলাঙ্গার অর্থ সে বোঝে না। প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে, এটা কোনো ভাষা হলো? রাজনৈতিক ভাষা হলো? তাকে এখন গণতান্ত্রিক চর্চা করতে চাই, এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা হবে, হয়তো এই কারণে গ্রেপ্তার হয়নি। সে তো এই কথা বলে পরে গ্রেপ্তার হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এক। দুই নম্বর হচ্ছে যে ধরেন সংসদে, সংসদে আমার কথা হলো সংসদের যে সিস্টেম, সংসদের যে নর্মস, এটা তো মানতে হবে। সংসদ বয়কট করতে পারে, ওয়াকআউট করতে পারে, কোনো সমস্যা নেই। সংকটে সংসদ থেকে আপনি শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে পারেন, তাতেও সমস্যা নেই। কিন্তু যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে গরম পানি আছে না, টিয়ার গ্যাস আছে না, সাউন্ড গ্যাস আছে না, জেলখানা আছে না, তারপরে নিজে বসে থেকে আইন করে গেছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সুখ সুখ লাগছে, হ্যাঁ, বসেছিল, জামাতের লোকরা বসেছিল। তারা ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। আরে তারা বুঝতেই পারে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে তোর আন্দোলন করার স্কোপ নাই। এখন মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাক না, এই আইন তো প্রথমে তাদের উপরে বর্তাবে, এটা আমার হয়েও তো ধারণা। ছিল, হয়েও তো হ্যাঁ, ছিল, হ্যাঁ, তাদের উপর হ্যাঁ। তো বর্তেও এই ছিল। জন্য, এবং এই জন্য আপনি খেয়াল করে দেখেন, 4 তারিখে, গত 4 তারিখে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটা মিছিল বেরোবে, খুব শান্তিপূর্ণ মিছিল, কাকরাইল পর্যন্ত গেছে, আবার কাকরাইল থেকে চলে আসছে। এইভাবেই তারা সমাবেশ করুক, যাই করুক, আপনি দেখেন তারা ধরা খায় আছে। তারা কিন্তু
কোনো আইন শৃঙ্খলা বাহিনী সেই ওয়ান এর মতো পেট্রোল পাম্প পোড়ায় দেওয়া, আপনার আপনার আগুন লাগায় দেওয়া, পোর্ট পোর্ট অচল করে দেওয়া, এই আন্দোলনে তারা যেতে পারবে না। গেলেই বিপদ আছে, কয়ে দিলাম বিপদ আছে। আর জামাত এবং এনসিপি আলাদা কিছু না, এক এক সত্তা, এক সত্তা। সুতরাং এটা আলাদা কিছু না। ওই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করছে, সেখানে কিন্তু এনসিপি কিন্তু বেরিয়ে আসছিল। এনসিপি অর্থাৎ জামাত যে না, তারা যে আলাদা দল, এটা প্রমাণ করার জন্য আসছে। আসলে এনসিপির নেতারা তো সব জামাতেরই প্রোডাক্ট, জামাতের বিটিম, জামাতের বিটিম, আলাদা কিছু না। তো এখন আপনি দেখেন, আগে এই এনসিপি তখন বৈষম্য বিরোধী ছাত্র ছিল, তাদেরকে মব হিসেবে তাহলে তো মানে ব্যবহার করতে জামাতকে করে তো করে। খুবই মানে খুবই একটা দারুণ রকমের একটা প্রভাবশালী দল মনে হচ্ছে, কারণ আওয়ামী লীগে গুপ্ত, সেখানে জামাত, বিএনপির 20% জামাত, আপনি আমার আগের অনুষ্ঠানে বলেছেন স্থায়ী কমিটিতেও নাকি জামাতের মানুষজন আছে, মানে সেখানে আছে জামাত, এনসিপি জামাত, জামাত নিজে তো জামাতই বটে, মানে সব তো জামাতই জামাত। জামাতের ছোট ছোট পার্টি আছে। আপনি যে কুলাঙ্গার বলছেন না, তার একটা আলাদা পার্টি আছে। হুম। তাকে ফিট করা হয়, তাকে পয়সা দেওয়া হয়, এবং সে রাজনীতি করে শুধু কথা বলানোর জন্য। এরকম ছোট ছোট দল আছে। আবার প্রত্যেকটা দলের ভিতরেও অনুপ্রবেশকারী আছে জামাতের। জামাত তো সার্বজনীন রাজনৈতিক দল না। আপনি দেখেন, যতগুলো এনজিওর মতো দল, অনেক প্রতিষ্ঠান তাদের আছে, একটি প্রতিষ্ঠানে জামাত সমর্থক ছাড়া চাকরি করতে পারে। এবং ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করে, তারা কিন্তু জামাতকে চাঁদা দিতে হয়। প্রত্যেক মাসে বেতন পাওয়ার পরে চাঁদা দিতে হয়, 500 টাকা, 2000 টাকা চাঁদা দিতে হয়। এই যে আমি শুনলাম, একজন ওপেন বলল, সে ইসলামিক ব্যাংকে চাকরি করে, তার জামাতের আমিরের গাড়ি কিনতে হবে, 2000 টাকা চাঁদা দিচ্ছে। 2000 টাকা, বলেন তো দেখি, কত প্রতিষ্ঠান আছে, তাহলে কত টাকা উঠছে বলেন, কত টাকা? এই যে ইসলামিক ব্যাংক, এখন বলা হচ্ছে এস আলম দখল করে দেবে। ইসলামিক ব্যাংকটা তো আসলে জামাতের ছিল না। জামাতে ইসলামিক ব্যাংকে পুরান ঢাকার এক কয়েকজন লোক পার্টনার মিলে ইসলামিক ব্যাংককে ফান্ড দিয়ে ইসলামিক ব্যাংক তৈরি করে। তখন জিয়াউর রহমান সার্কের একটা সবাই যায়, সেখানে যা আপনার ওআইসির একটা সবাই, সেখানে ইসলামিক রাষ্ট্রগুলোকে বলে যে আমাদের বাংলাদেশে একটা ইসলামিক ভিত্তিক একটা ইয়ে করা যায়, ব্যাংক করা যায়। তখন তারা সম্মত হয় এবং টাকা দেয়। তাদের শেয়ার ছিল 70%। 70%, এই 70% শেয়ার বিদেশি ছিল এবং স্থানীয় ছিল, সেখানে জামাতের কেউ ছিল না। স্থানীয় ছিল বাকি 30%, 30% শেয়ার। তারপরে আপনার আপনার এই যে আহ, ফাঁসি হয়েছে নয়া দিগন্তের মালিক ছিলেন, কি কি মীর কাসেম আলী, তিনি একটা শেয়ার কিনে তিনি ভাইস প্রেসিডেন্ট হন ওটার ভিতরে। এই উনি যাওয়ার পরে আস্তে আস্তে শেয়ার কিনতে কিনতে শেষ পর্যন্ত মানে প্রায় 80% শেয়ার কিনে ফেলে। তারপরে এস আলম আওয়ামী লীগ আসার পরে, এস আলম আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় এস আলম আবার প্রায় 80% শেয়ার কিনে ফেলে, বিদেশিরা চলে যায়। হ্যাঁ, এখন আইন হয়েছে, অধ্যাদেশ জারি করেছে এবং আইন হয়েছে 6.5% যদি তারা ব্যাংক থেকে যারা টাকা নিয়েছে, হ্যাঁ, 6.5% দিলে তারা তাদের মালিকানা ফেরত ফেরত পাবে। পাবে। এখন এসালাম ফেরত পাইতে চায়। এখন এসালামের যে জামাতের বাইরে যারা চাকরি পেয়েছিল, তারা এখন মিছিল বার করছে, আমরা চাকরি চাই, ফেরত চাই, চাকরি ফেরত চাই। এখন ওইটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি, সারা বাংলাদেশের সবাই জানে, এটা ইসলামিক ব্যাংক হচ্ছে জামাতের প্রতিষ্ঠান। এটা একদম অসত্য, ঠিক না। হুম। এটা প্রতিষ্ঠা হয়েছে, জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে দিছে। জিয়াউর রহমান বাইরের কাতার, সৌদি আরব, হুম। এরকম অনেকগুলো এডিপি, অনেকগুলো ফান্ড এনে দিছে, 70% ফান্ড এটা জিয়াউর রহমান করে দিছে। এইটা এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হয়েছে। এবং অন্য যে কমার্শিয়াল ব্যাংক হয়, ওইভাবেই এই ব্যাংকটা হয়েছে, কিন্তু চলবে হলো শরিয়া ভিত্তিকে আইনে। এই কারণে এটা করা হয়েছে, ইসলামিকদের, ইসলামিক রাষ্ট্রকে কনভিন্স করার জন্য তারা ফান্ড দিয়ে দিছে। সেই ফান্ড তা আস্তে আস্তে দখল করে নিছে। এখন বলা হয় এস আলম দখল করে নিতে চায়। এখন বলেন যে ওই ব্যাংকের ভিতরে তো এখন তো জামাতের বাইরে কেউ নাই, জামাতের বাইরে জামাত সমর্থক বাইরে নাই। তো জামাত যদি ধরেন গত নির্বাচনে ক্ষমতায় আসতো,
তাহলে আপনি বলেন জামাতের যারা সমর্থক তাদেরই সরকার হতো, সবার জন্য হতো না, আপনার জন্য হতো না, আমার জন্য হতো না। হুম, অর্থাৎ এটা আমি এই জন্য বলছি, এটা সার্বজনীন দল নাই, একটা প্রবচন আছে, কথা চালু আছে, যে জামাত যখন গরু কোরবানি দেয় তখন ওই জামাতের গরিব লোকটাকে খোঁজ করে, আপনারা খোঁজ করবে না, আমারে হুম। খোঁজ করবে, হ্যাঁ, তাদেরকে দেয়। সুতরাং এটা তো সার্বজনীন দল না। সার্বজনীন দল অর্থাৎ বাংলাদেশের 18 কোটি লোকের যদি দল হতো, তাহলে তারা গণতান্ত্রিক রাজনীতি, গুপ্ত রাজনীতি না করে তারা যদি রাজনীতি করতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু দল তো শুধুমাত্র তাদের সমর্থকের জি, দল, সেখানে অন্যরা সাপোর্ট দিতে যাবে কেন? স্পষ্ট। তাই না? এই আপনার জন্য ভোটও দেয়নি। আপনার বিশ্লেষণ স্পষ্ট। আর দুটো বিষয়, সংসদে নাহিদ ইসলাম তিনি একটা কথা, সেটা যেটি তার পুরনো কথা, আগেও বলেছেন এরকম কথা, সংসদেও বলছেন যে এই ৭২-এর সংবিধান, যে সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, যেটাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সংসদেই বললেন, যেটি আবেগের, ৭১-এর জায়গা এবং আবেগের জায়গায় এই সংবিধান, সেখানে নাহিদ ইসলাম বলছেন যে এই ৭২-এর সংবিধান মুজিববাদী আদর্শ থেকে রচিত। এই মুজিববাদী আদর্শ বিষয়টা আসলে তাদের কাছ থেকেই পরিচিত হয়েছে শুনে শুনে, যে তারা এত বলেছে মুজিববাদ মুজিববাদ মুজিববাদী। মানে আপনার কাছে স্পষ্ট হয়, আপনি মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের সেই সময়কাল দেখেছেন, জিয়াউর রহমানের সময়কাল, মানে পুরো ইতিহাসটা আপনি দেখেছেন, এই মুজিববাদী বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে কিনা? না, আমাদের যে 72 সালের সংবিধানটা হয়, সেই সংবিধানটা ছিল জনগণের প্রত্যাশা অনুযায়ী। এরপরে 17 বার মেজর সংশোধন হয়েছে, 17 বার। এই 17 বার আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, এটা তাদের সুবিধা মতো করেছে, করে 72-এর সংবিধানের ক্যারেক্টারটা কিন্তু রাখেনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই 72-এর সংবিধান তো বাংলাদেশের জন্ম সূত্রে হয়েছে, সুতরাং এটাকে আপনি সংস্কার করেন, সমস্যা নাই। যেখানে ধরেন দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে যেখানে সংশোধন করতে হয় করেন, কিন্তু 72-এর সংবিধানকে ছুড়ে দিবেন, 72-এর সংবিধানকে ফেলে দিবেন, হ্যাঁ, তাহলে 72-এর সাথে আপনি বলেন এই 24 কোনো তুলনা চলে? যারা, আমি এই জন্যই বলি যে যে নিজে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, যার কোনো আত্মীয় দেখে নাই 71, সে 71-কে ছুঁড়ে ফেলতে চাইতে পারে। সুতরাং আমার বক্তব্য হলো, এদেশে রাজনীতি করতে হলে 71-কে মেনেই করতে হবে। 71-এর এখনো সমর্থক বেশি। আপনি তাহলে, নাহলে তো জামাতে এবার জিতে যেত, বলেন আপনি, আমি জামাতে জিতে যেত। এবং আপনি বিশ্বাস থাকেন, এখন যে অবস্থা, গত নির্বাচনের ফলাফল, জামাত এখন মাইলেজ পাওয়ার জন্য বাইরে ভিতরে আন্দোলন সংগ্রাম করতেছে, কিন্তু জামাতের কোনো নির্বাচনে কিন্তু ভবিষ্যৎ নাই, এই যে আন্দোলন এনসিপি সমাবেশ নাই। করছে, এই যে আন্দোলন সমাবেশ করছে, এই আন্দোলনের ফলে তারা যে দাবি নিয়ে করছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে তারা এই যে 11 দলীয় ঐক্য থেকে তারা সমাবেশ মহাসমাবেশ দিচ্ছে, তারা কি, আপনার কি মনে হয়, এই দাবি আদায় করতে পারবে? কারণ সংসদে আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেজন্য তারা সব কিছুতে আপোষ করেছে, জুলাই সনদে স্বাক্ষরও করেছেন, একত্রিত হয়েছেন, সমঝোতা হয়েছে, নির্বাচনের স্বার্থে অনেক কিছু বলি নাই, মানে তার বক্তব্য এটা, সংসদে তিনি বলছেন। আহ, দেখেন, হ্যাঁ, জি, আমাকে, আপনাকে আগেও বলেছি, এখন আরেকবার বলি, রাষ্ট্রপতির বাড়ি আমার এলাকা, আমার পূর্ব পরিস্থিতি, তিনি আমাকে ডেকেও নিয়েছেন, কথা হয়েছে, সব কাগজপত্র দেখাইছে, আমি কোনো কাগজপত্রে কোনো নোট নেইনি, অনুলিপি নেইনি, কিন্তু দেখেছেন। আমার বক্তব্য একটাই, যে তিনি বলেছেন অনেক অধ্যাদেশে তিনি স্বাক্ষরই করেননি। 18 মাসে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা, ইউনূস বিদেশে ট্যুর করলে প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করার কথা, চুক্তি হলে রিপোর্ট করার কথা। এই যে বলেন তো, এই যে যে আপনার যে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে হলো, প্রেসিডেন্ট জানে? প্রেসিডেন্টের কাছে গেছে, প্রধান উপদেষ্টা গেছে, রিপোর্ট করছে, দেখাইছে? দেখায়নি। সুতরাং উনি বলেছেন, আমার বক্তব্য একটাই, যে আপনি 106 অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী রেফারেন্স নিলেন, 138 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমন্বয়ের জন্য ওত নিলেন, 133টা আপনি অধ্যাদেশ জারি করলেন, সবই করলেন, এখন প্রেসিডেন্ট ভাল লাগে না কেন? সরকার ভাল লাগে না কেন? আবার হানা ভোটে, আপনি হানা ভোটের টাকা দিয়ে, এই যে রিপোর্ট বেরিয়েছে না, বদিউল আলম, সুজনের বদিউল আলম স্বীকার করছে তো, সে হা ভোটের জন্য, ক্যাম্পেইন এর জন্য সে 2.5 কোটি টাকা নিয়েছে, সে ইন্টারভিউ দিচ্ছে পত্রিকায়, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে স্বীকার করছে। এবং সেটা হলো বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে টাকা নিচ্ছে সে। বাংলাদেশ ব্যাংকের একটা ফান্ড আছে,
যেটা হলো অনগ্রসর এবং অনগ্রসরদের শিক্ষার উন্নয়নের জন্য ওই ফান্ডটা ব্যয় করা হবে। ব্যাংকার্সরা সব বসছে, বসার পরে এনসিপি 20 কোটি টাকা চেয়েছিল। তখন এনসিপি হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্ররা 20 কোটি টাকা, তখন সব ব্যাংকার্সরা বসে নিষেধ করছে যে না, তাদের নিবন্ধন নাই, সুতরাং তাদের দেওয়া যাবে না। তখন তারা পায় নাই, কিন্তু সবাই তো বাগা নিতে চাইছে টাকা। এই জন্য সুশীল নাই তো, যারা হা ভোটের জন্য ভোট চেয়েছে, এই ভোটটা আমি বলেছি যে এই প্রেসিডেন্ট সাহেবই বলছে যে আপনার ওই কথাটা ভালো লাগছে যে ইউনূস সরকারের ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি করছে। আমি এই জন্য বলছি যে ইউনূস তবে কিন্তু যদি ছাড়া কোনো কথা বলেন না, এবং বিএনপির কথা দেখে, বিএনপির আচরণ দেখেই মনে হয়েছে বিএনপি কোনো মতে ইলেকশনটা চায়। আর আর খালি ইলেকশন কিন্তু ইউনিট দিতে চায় না, যেটা সজীব বিয়ের কথার প্রমাণ হয়েছে। সে তার টার্গেট ছিল 29 সাল পর্যন্ত, সে থাকতে পারে নাই, বাধ্য দেশ চালাইতে পারে নাই, এনজিও মার্কার সব বিদেশি এনে ম্যাসাকার করে ফেলছে, তখন সেই ইলেকশন মানে দিয়ে বাধ্য যখন বিএনপি চলে ফাটাবাসের গেছে। চিপায় ছিল, সেই ফাটাবাসের চিপায় পরে সবকিছুতে আপোষ করেছে, এখন চিপা থেকে বেরিয়ে এসেছে, এখন বাহাদুরি। না, তা আমি বলছি না, আপনার কথা সবসময় উল্টো পাল্টি হয়ে যান আমাকে ফাঁসানোর জন্য। আমার কথা হচ্ছে ফাটাবাসের চিপা হলো ফাটাবাসের চিপার গল্প প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করছি আপনি ফাটাবাসের চিপার গল্প জানেন, তাহলে আপনি একটা পাপড়ের ভাষায় বলছেন। তবে না, তা না, ফাটাবাস হলো বাঁশ দুইটা ভাগ করে দাঁড় করে রাখছে, বানর এদিক থেকে লাফ দিয়ে ওদিক যায়, ওদিক থেকে লাফ দিয়ে এদিক যায়, এক সময় তার অন্ধকোষ আটকে গেছে, আর বানর ধরতে পারেনি। এটার নাম ফাটাবাসের চিপা। তো ইউনূস ইলেকশন দিতে চায় না, বিএনপি এটা বুঝতে পারছে, এই জন্য কোনো মতে ইলেকশনের ডেটটা চাইছে, ডেটটা পেয়ে গেছে। এখন তারা গণভোটে তো লিখে নিচ্ছে, এই যে আমার কাছে আছে তো, যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে, তারা অবিকল ওই সনদ পাস চায়। 1 নম্বর, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট কোনো আদেশ দিতে পারে না, সেটা অবৈধ। সুতরাং প্রেসিডেন্টের আদেশে এই জুলাই সনদ জারি হয়েছে এবং গণভোটের আয়োজন হয়েছে, এটা অবৈধ। 1। 2 হলো প্রত্যেকটায় নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির যতগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, এনসিপিরও নোট অফ ডিসেন্ট, বামদেরও নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্টের নিচে লেখা আছে যে নির্বাচনী ইশতেহার দিয়ে কোন দল বা জোট যদি পিপুলস ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে না, যেটাতে নোট অফ ডিসেন্ট যে দিয়েছে বিএনপি বিশেষ করে 2/3 মেজরিটি পেয়ে গেছে, অন্য দল তো পায় নাই। তো বিএনপি যেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা তো ওই জুলাই সনদেই দায় মুক্তি দেওয়া হয়েছে। তারা এখন ম্যান্ডেট সবগুলো তো ইশতেহারও আমার কাছে আছে, সবগুলো তো ইশতেহারের দিচ্ছে। বিএনপি ইশতেহারে দিয়ে ইলেকশন করছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, এখন তো সবটা বাধ্য নয়। তো আমি কিন্তু তারপরেও বলবো তারপরেও অভ্যুত্থান হয়েছে, গণভোটে হ্যাঁ পক্ষে বিএনপি বলেছিল, ফাটাবাসের চিপায় পড়েই নিশ্চয়ই বলেছিল, কিন্তু এখন ওটা জি, এখন হ্যাঁ, ওটা গণভোটের টেকনিক্যালি হয়তো তখন তখন একটা জোয়ার উঠছিল যে যে এই ইয়ার গণভোট বিএনপি চায় না, এরকম একটা জোয়ার উঠছিল। এই জন্য একবার তারেক রহমান বলছে গণভোটে আপনারা ভোট দিন। কিন্তু ওই যে জুলাই ঐক্যমত কমিশন যে বসছে, ওটা লাইভ টেলিভিশনে দেখাইছে, ও তখনই কিন্তু ওরিয়েন্টেশন হয়ে গেছে। কিন্তু এখন যে পরিমাণ ভোট হ্যাঁ ভোটে দেখানো হয়েছে, এটা বদিউল আলমরা কারচুপি করছে, টাকা খায়, টাকা খায়। তারপরে আমার বক্তব্য হচ্ছে জুলাই সনদ গণভোট হয়ে গেছে, হ্যাঁ না ভোট হয়ে গেছে, বুঝলাম। আপনি বলেন, আমি কি বিবিসিতে আপনার ছিল, আলী রিয়াজ ছিল, আমার সাথে তুমুল ঝগড়া। হ্যাঁ, আপনি বললাম যে আপনি জুলাই সনদে এটা লিখছেন কেন? তো এটা তো বিএনপি বাস্তবায়ন করতে পারছে না। এবং জামাত যদি ক্ষমতায় যেত, তার যে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে স্থানীয় সরকারকে আপনার সংস্কার কমিশন বলছে, স্থানীয় সরকার মানে সংসদ আইন করবে আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে, সেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে জামাত, স্থানীয় সরকার অর্থনৈতিক আদান প্রদান করতে পারবে না, তাহলে লাভ কি? লাভ কি? তারপরে বলছে যে যে নারী আসনে 10% রাখতে হবে, সেখানে তো তারা নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আনুপাতিক নির্বাচন,
আনুপাতিক নির্বাচনে জি। উচ্চকক্ষ হবে না, সে বহু নারী কঠিন, হবে না। কঠিন অনেক বিষয় আসলে আছে ওই মানে জুলাই সনদের হ্যাঁ, সেই বিষয়ে আসলে অনেকগুলো মানে ধারা আছে, কঠিন, কঠিন বিষয় কিন্তু আছে। কিন্তু আমি বলি, হুম, তারপরে আমি বলি যে সব আপনার ধরেন একটা 133টা অধ্যাদেশ, অধ্যাদেশ উপস্থাপন হয়েছে, তার ভিতরে 16টা টাইম বার হয়ে গেছে, 4টা আমার মনে হয় রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তবু বিএনপি প্রেস কনফারেন্স করে বলছে যে এটাকে আপনার আরো শক্তিশালী করে পরবর্তী পার্লামেন্টে উপস্থিত করা হবে। তো এটা আমার বক্তব্য হচ্ছে, যেগুলো নিয়ে ডিসপুট আছে এটার ব্যাপারে বিএনপির মতামত আগেই দিয়ে দিত, তর্ক হোক না, সংসদে তর্ক হোক না, হতে পারতো। এখন ধরেন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তো এখন তো যেহেতু তারা মাঠে আলোচনা করতেছে, আমার মনে বক্তব্য হচ্ছে যে এখন অভ্যুত্থানের শক্তি সংসদে, তারা গঠনমূলক আলোচনা করে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এটা প্রতিষ্ঠিত হয়, সেইটাতে করতে গেলে জি। যতটুকু সংস্কার দরকার সেগুলো করা জি, উচিত। জনাব এমি আজিজ এটা ধন্যবাদ। কারণ মানে জুলাই সনদ। অনেকক্ষণ একদম শেষের দিকে একদম শেষ করে ফেলা দরকার এখন আসলে। কিন্তু আপনার ওই সেই জায়গা থেকে বিএনপি কি ফাটাবাসের চিপা থেকে বের হলো? মানে তখন অনেক কথা বলে নাই নির্বাচনের জন্য। কিন্তু এখন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন। কিন্তু তখনও বাণিজ্য চুক্তি নিয়ে চুপ ছিল, এখনো চুপ। মানে ফাটাবাসের চিপা থেকে বিএনপি বেরিয়েছে কিনা? এখন এটা তো বলা মুশকিল, আমার মনে হয় না পড়ার শক্তি এখনো অ্যাক্টিভ। সুতরাং ফাটাবাসে চিপায় পড়ছে কিনা এটা তারেক রহমান বলতে পারবে। তবে আমি এটাই বলতে পারি, পড়ার শক্তি গুলো এখনো অ্যাক্টিভ বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং ফাটাবাস বিভিন্ন ভাবে থাকতে পারে। এবং ইউনূস কিন্তু আমেরিকান সিটিজেন, আমি শুনেছি তিনি মুসলমানও না, তিনি ইহুদি। সুতরাং সে কিন্তু খেলোয়াড়। সে আবার, হয়তো আমি আগেও বলেছি, তার কিন্তু মনে মনে ইচ্ছা আছে সরকারে থাকা। সে ভাব দেখায় আমি কিছুতে নাই, আসলে কিছু সে বোঝে না, কিন্তু সব করে খায়। আপনি দেখেন যত চুরি, ছাত্রদের একবারও বলে নাই। যার নেপালে ইলেকশন হয়ে গেল, আপনার নেপালে দেখেন তরুণরা ক্ষমতায় চলে আসবে। সেখানে কার্কি আপনার প্রধান বিচারপতি ছিল, তিনি এসে দায়িত্ব নিয়ে প্রথম কথা বলছে, আমরা বাংলাদেশ হতে চাই না, তোমরা শিক্ষা হুম, প্রতিষ্ঠানে ফিরে যাও, 6 মাস পরে নির্বাচন হবে, নির্বাচনে তুমি তাদের যারা দুর্নীতি করছে, অপকর্ম করেছে তাদের হারিয়ে দাও। হারিয়ে দিছে। মালেন্দ্র 25 বছর বয়সের যুবক একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমাদের দেশে যদি ইউনূস যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগের পরিণতি একই হতো। তখন যে হেট্রেট ছিল তখন একই হতো। কিন্তু উনি ক্ষমতায় লিঙ্গার করতে চেয়েছেন, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। এই থাকতে গিয়ে দেশটাকে ছারখার করে দিয়েছেন, সর্বদিক থেকে ফোকলা করে দিয়েছেন। জি। এই দেশকে দাঁড় করানো কত যে কঠিন, এটা মুশকিল, অনেক এটা ধন্যবাদ, অনেক বোঝা ধন্যবাদ মুশকিল। জনাব এমি আজিজ, অনেক ধন্যবাদ। আপনি অনেকটা সময় দিয়ে কথা বলেন, অনেক কিছু স্পষ্ট হলো, অনেক কিছু ভবিষ্যতে স্পষ্ট করবেন বলে আপনি কথা দিয়ে গেলেন যে এক সময় সময় মতো আপনি অনেক কিছু বলবেন। আশা করছি সময় মতো সেটি শোনার অপেক্ষায় রইলাম। তবে আপনি আমার এত ছাই দিয়ে ধরেন, একদম একদম ছাই দিয়ে ধরেন, বান মাছের মতো ছাই দিয়ে ধরলে নড়তে পারে না। আমারে এমন ভাবে ধরেন যে আমাকে দিয়ে বলাবেনি। হ্যাঁ, বলবেনই তো। আমি তো বাংলাদেশে বাস করি। হ্যাঁ, আচ্ছা, জি। বলবো, সময় হলে হুম, বলবো। জি। আমাকে তো প্রশ্ন করবেন, আমি বলার যেটা বলবো, অনেক সমস্যা ধন্যবাদ, নেই। অনেক ধন্যবাদ জনাব এমি আজিজ। ওকে। বাংলাদেশে বাস করেন, সময় হলে বলবেন। এই কথাতেই শেষ করছি। সময় হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে শোনার সুযোগ আমারও হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। জি।